নমস্কার বন্ধুরা, গল্পের খেলাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ নতুন স্বাদের গ্রাম বাংলার ভূতের গল্প। গল্পটি আমাদের চেনা পৃথিবীর বাইরে থাকা অন্য এক জগতের, যেখানে আছে গ্রাম বাংলার সবুজ সরল জীবনযাপনের সাথে ভয়ঙ্কর পিশাচিনীর হাতছানি। বিশেষ সতর্কতা, গল্পের লেখক কেবলমাত্র তার গল্পের প্লট সৃষ্টির জন্য কিছু ভৌতিক আবহের সৃষ্টি করেছেন, কোনো রকম অন্ধবিশ্বাস বা কুসংস্কার সৃষ্টির জন্য নয়। আশা করি শ্রোতা বন্ধুরা মুক্ত মনে কেবল গল্প হিসেবেই আমাদের এই সৃষ্টিকে গ্রহণ করবে। আজ আপনারা শুনছেন লেখক সুমন মিত্রের কলমে রক্ত তৃষ্ণা। লেখক সুমন মিত্রের জন্ম 1987 সালে কলকাতায়। কর্মসূত্রে একজন বেসরকারি কর্মচারী হলেও বিভিন্ন রোমাঞ্চকর ও কিছু সংগোষ্ঠীর সঙ্গে তিনি যুক্ত। ফেসবুক, প্রতিলিপি এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তার অনেক লেখা প্রকাশিত হয়েছে। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প। সঙ্গে থাকছি আমি গল্পের সূত্রধার মোনালিসা। গ্রামের নাম পলাশপুর। ছিমছাম শান্ত প্রকৃতি আর সবুজে ভরা। গ্রামের বাসিন্দা বলতে হাতে গোনা 14টা বা 15টা ঘর। প্রত্যেকে নিজস্ব জমি আছে, চাষবাস করে, জমিতে যা উৎপন্ন হয় তাই খায়। পুকুরে মাছ আছে, বাড়িতে পোষা হাঁস, মুরগি, ছাগল সব আছে। মোট কথা সবাই খুব সুখেই দিন কাটায়। জমিদার প্রথার কোনো বালাই নেই, তাই খাজনা দেবার ঝঞ্ঝাটও নেই। ডিম্বু এখানেই বড় হয়েছে, সেই গ্রামেরই ছেলে। আপনারা হয়তো ভাবছেন এটা কেমন নাম, তবে বলি শুনুন। ডিম্বুর আসল নাম গোকুল, কিন্তু ডিম্বু নামটি সে অর্জন করেছে তার কর্মকাণ্ডের জোরে। সেটা আর এমন কিছুই নয়। রোজ সকালে প্রাতরাশ খাওয়ার সময় 2টি করে সেদ্ধ ডিম না খেলে সারাদিন তার 12টা বেজে যায়। মেজাজ খিটখিটে, অবাধ্য ও অশান্ত হয়ে ওঠে। তবে শুধু প্রাতরাশেই নয়, ডিম্বুকে যদি 3 বেলা ডিম খেতে দেওয়া হয় তাতেও সে রাজি। মাছ, মাংস, তরি তরকারি কোনো কিছুতেই তার ভক্তি নেই, শুধু সেদ্ধ ডিম। আর সেই কারণেই তার নাম গোকুল থেকে ডিম্বুতে রূপান্তরিত হয়। তবে নাম যেমনই হোক, গ্রামের কিন্তু সেই সেরা। বয়স 24 বছর। যেমন সাঁতারে ভালো তেমনই দৌড়ে। চোখের নিমেষে কাছে উঠতে পারে। আর পড়াশোনা তাতেও ভালো। পাশের গ্রাম দুলালপুরে একটি সরকারি হাই স্কুল আছে, সেখানেই গ্রামের ছেলেপুলেরা পড়তে যায়। প্রতি বছর ডিম্বু প্রথম স্থান অধিকার করে এসেছে। সুতরাং সে তার মা বাবা এবং বন্ধুদের চোখের মণি, আর হৃদয়ের মণি কনক চাপার। কনক চাপাও এই গ্রামেরই মেয়ে। একসাথেই বড় হয়েছে তারা। কনকের বাবা মা নেই, কাকাদের কাছেই মানুষ, কিন্তু সকলে খুব ভালোবাসে তাকে। ডিম্বুদের 2টো বাড়ি পরেই থাকে। আসলে কনক মনে মনে ডিম্বুকে খুব পছন্দ করে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারে না। সেটা কিন্তু বাকি সকলে বেশ টের পায়, শুধু বোঝে না ডিম্বু। তবে ডিম্বু একটু অন্য রকমের ছেলে। মেধাবী হলেও সে চায় তার বাবা মায়ের সাহায্য করতে, মাটির মানুষ হয়ে থাকতে চায়। কংক্রিটের জগতে গিয়ে অন্যের অধীনে 5 মাস খেটে দিন যাপন তার পছন্দ নয়, তাই এই গ্রামেই থাকে। আর 5টা দিনের মতোই সেদিন ডিম্বু স্কুলের মাঠে ফুটবল খেলছে। ডিম্বুরা স্কুল সংলগ্ন মাঠে তাদের বন্ধুদের সাথে খেলাধুলা করে। যেহেতু
তাদের গ্রামে বাচ্চাদের সংখ্যা কম, তাই। হঠাৎ হলো এক বিপদ। মাঠের কোথাও একটা কাচের টুকরো পড়েছিল। ফুটবলের পিছনে মরিয়া হয়ে দৌড়তে গিয়ে সেই কাচের টুকরোতে ডিম্বর পা গেল কেটে। প্রথমে সে বুঝতে পারেনি, কিন্তু কিছুক্ষণ পর থেকেই তার পা ব্যথা শুরু করতে লাগলো। তখন সে দেখলো তার পায়ের অবস্থা, আর দেখে প্রাণে ভয় হলো। সে জানতো যে বাবার চোখে ব্যাপারটা পড়লেই গোটা বাড়ি মাথায় করবে, আর তার সঙ্গে মায়ের কান ছাড়াপালা করা বকাবকি। তাই কিছু একটা ব্যবস্থা করতেই হবে, কারণ পাটা অনেকটাই কেটেছে, কল কল করে রক্ত বেরোচ্ছে। ডিম্বু মনস্থির করলো যে তাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। সে শিবুকে সব কথা বলল, তার পায়ের অবস্থাও দেখালো। সব দেখে শিবু বলল, এ হে, অনেকটাই কেটে গেছে তো রে। হ্যাঁ রে, খুব ব্যথা করছে। তাই বলছিলাম, খেলা বন্ধ করে আমাকে একটু বাড়ি পৌঁছে দিবি ভাই? তোর বাড়ি তো আমার বাড়ির পাশেই। আমি তোর ঘরে ঢুকে একটা মলম টলম যা হোক লাগিয়ে তারপর বাড়ি ফিরবো। শিবু লাফিয়ে উঠে বলল, কথাটা মন্দ বলিসনি, কিন্তু পাশের গ্রামের পিগলুকে আর বাগে পেয়েছি, তাই খেলা শেষ করে তবে যাব। নইলে কাল থেকে ওর দলের ছেলেরা হেরো, ভিতুর ডিম এইসব বলে মাথা খারাপ করে দেবে। তুই আর একটু অপেক্ষা কর ভাই, এক্ষুনি আসছি। এই বলে শিবু ফিরে গেল, আর তার খেলায় মত্ত হয়ে উঠল। এদিকে ডিম্বর পায়ের ব্যথা বেড়েই চলেছে। এখন দাঁড়িয়ে থাকতেও কষ্ট হচ্ছে, তাই ডিম্বু ঠিক করে সে একাই বাড়ি ফিরবে। আকাশটাও ভালো লাগছে না, ঝোড়ো হাওয়া দিচ্ছে। ডিম্বু খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়ির রাস্তা ধরে মাঠ থেকে 50 দূরে একটা ছোট নদী, কোনো নাম নেই তার, বেশি জলও নেই, একটা ছোট সাঁকো আছে। সেটা পার হওয়ার পর শ্মশান। আশেপাশের গ্রামে কেউ মারা গেলে এইখানেই দাহ করা হয়। শ্মশানটার পাশেই অনেক দিনের একটা পরিত্যক্ত বাড়ি। সত্যি কথা বলতে, শ্মশানটা ওই বাড়ির বাগানের গণ্ডির মধ্যে। কে বা কারা কবে ওই বাড়ি বানিয়েছিল তার কোনো হদিশ নেই। তবে ডিম্বর ঠাকুর দ্বারা বিগত 50 বছরের মধ্যে কোনো মানুষের আবির্ভাব না দেখে বাড়ির সীমানার শেষ প্রান্তে শ্মশান স্থাপন করেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত কোনো মানুষ ওই বাড়ির বা জমির দাবি নিয়ে উপস্থিত হয়নি। আজ যখন ডিম্বু সেই বাড়িটার কাছাকাছি পৌঁছয়, তখন হঠাৎ শুরু হয় তুমুল বৃষ্টি, আর তার সাথে সে কি মেঘের গর্জন আর হাওয়ার দাপট। ডিম্বু কোনো দিকে না তাকিয়ে সোজা ছুটে যায় বাড়িটার দিকে। তারপর সে এক লাফে উঠে পড়ে বাড়ির বারান্দায়। সে ভাবে, এই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলে তার দুটো ক্ষতি। এক, সে জ্বরে পড়তে পারে, আর দুই, রাস্তার জল কাদায় তার ক্ষতস্থানে সেপটিক হতে পারে। তাই সে ঠিক করে বৃষ্টি না থামা পর্যন্ত অপেক্ষা করবে। তাছাড়া তার বন্ধুরাও তো এই পথ দিয়েই তো বাড়ি ফিরবে, তখন না হয় একসাথেই ফেরা যাবে। ততক্ষণ শুধু প্রতীক্ষা। কিন্তু সে কি নিজেকে বৃষ্টি থেকে সম্পূর্ণ নিরাপদ রাখতে পারবে? যা জোরে ঝরঝর করে বৃষ্টি হচ্ছে আর হাওয়া দিচ্ছে, তাতে ডিম্বু প্রায় অর্ধেক ভিজেই গেছে। হালকা শীত লাগছে। কি করবে এখন? এইসব ভাবছে যখন এমন সময় তাকে অবাক করে দিয়ে তার পেছনের দরজাটা খুলে গেল। বহুকালের পুরনো দরজা যেন আর্তনাদ করে উঠল। ডিম্বু প্রায় চমকে উঠেছিল। তার অজান্তেই তার মুখ থেকে বেরিয়ে এলো, কে ওখানে? এক মুহূর্ত সব চুপচাপ, শুধু বৃষ্টি আর মেঘের ডাক শোনা গেল।
পর মুহূর্তেই ডিম্বকে অবাক করে বেরিয়ে এলো তারই বয়সী একটি মেয়ে, পরনে একটা কালো রঙের পোশাক। এরকম পোশাক ডিম্ব আগে কখনো দেখেনি। শুধু হাতের আর গলার কিছু অংশ দেখা যাচ্ছে মেয়েটির। ডিম্বুর চোখে বৃষ্টির জলে ছাপটা লাগার কারণে ঝাপসা দেখছে। মেয়েটির মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে না, তবে যেটুকু দেখছে তাতে বুঝতে পারছি যে মেয়েটি যথেষ্ট ফর্সা আর পরমা সুন্দরী। ডিম্বু ভালো করে দেখবার জন্য চোখ মুছে নেয়। মেয়েটি তার দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টি। ডিম্বুকে বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে মেয়েটি জিজ্ঞেস করে, কে তুমি? তোমার নাম কি? ডিম্বু তার নাম বলে, উপাধি পাওয়া নামটা নয়, আসল নামটা, আর তার সাথে জানতে চায়, তুমি কে? তোমাকে আগে তো এই গ্রামে কখনো দেখিনি, আর এই ভাঙা বাড়িতেই বা তুমি কি করছো? ডিম্বু কথা বলতে বলতে মেয়েটির দিকে একটু এগিয়ে গিয়েছিল, আর পরক্ষণেই অসাবধানতাবশত বারান্দায় পড়ে থাকা কিছুতে পা পড়াতে যন্ত্রণা তার মুখ বিকৃত হয়ে উঠল। মেয়েটি এবার এগিয়ে এসে ডিম্বুর কাঁধে হাত রেখে জিজ্ঞেস করে, তোমার কি আঘাত লেগেছে? ডিম্বু তার পায়ের তলাটা দেখায়। তখনও বেশ রক্ত বেরোচ্ছে। মেয়েটি সেটা দেখে চমকে উঠে বলে, আরে, তোমার তো অনেকটা কেটে গেছে, কিছু একটা ব্যবস্থা নেওয়া দরকার। তুমি আমার সাথে ভেতরে এসো, দেখি কি করতে পারি। ডিম্বু বুঝে উঠতে পারে না যে পুরো বাড়িতে মেয়েটি তার চিকিৎসার কি ব্যবস্থা নেবে। তবু সে মেয়েটির পেছন পেছনে বাড়িতে প্রবেশ করে। আসলে মেয়েটির ডাকে যেন কিছু একটা শক্তি ছিল, সেই ডাক অমান্য করা যায় না। ভিতরে প্রবেশ করে মেয়েটি প্রথমে দরজা বন্ধ করল। ডিম্বু দেখল ভেতরে বেশ কয়েকটি মোটা মোমবাতি জ্বলছে। সে আলোতে ঘরটা বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। দীর্ঘদিন মানুষ বসবাস না করলে একটা ঘর যেমন হওয়ার কথা, এই ঘরটা কিন্তু তেমন নয়। বেশ পরিষ্কার, মেঝেতে লাল মখমলের কার্পেট পাতা, ঘরের মাঝখানে একটা বিরাট বার্নিশ করা টেবিল, তার উপর সাজানো এক রাশ টাটকা ফল, আরো কত রকমের খাবার। ঘরের আরেক পাশে 3টি শৌখিন সোফা সেট, সেটার রঙও লাল আর কালো দিয়ে বর্ডার করা। যেদিকেই চোখ যায় সেদিকেই কত সুন্দর সুন্দর মূর্তি, ছোট বড়, কোনোটা পাথরের কোনোটা ধাতুর। এক কথায় গোটা ঘরটাই সাজানো গোছানো। কেমন যেন গন্ধ বেরোচ্ছে, কেমন যেন মিষ্টি একটা গন্ধ, এমন গন্ধ যা মানুষের সব ব্যথা বেদনা দূর করে দিতে পারে। ডান দিক থেকে বাম দিকে মাথাটা নাড়ে। আসলে এইরকম সাজানো ঘর সে আগে কখনো দেখেনি, তাই সে অবাক হয়ে গেছে। তাছাড়া সে জানতো যে বাড়িটা পরিত্যক্ত, কেউ থাকে না, অন্তত গতকাল পর্যন্ত সে কাউকে দেখেনি। যেতে আসতে দুবেলাই তো বাড়িটা চোখে পড়ে, কিংবা হয়তো চোখ এড়িয়ে গেছে, কিন্তু তাই কেমন করে হয়? তার বন্ধুরাও তো কিছু বলেনি বা গ্রামের কারুর কাছে কিছু শোনেনি। ডিম্বু ভাবে বাড়ি ফিরে মাকে একবার জিজ্ঞেস করে দেখবে যে এই বিষয়ে কিছু জানে কিনা। ডিম্বু মনে মনে এইসব ভাবছে, হঠাৎ মেয়েটি বলে ওঠে, এই শোনো, আমি যে এখানে আছি সেটা কেউ জানে না, তুমি কিন্তু কাউকে বলো না, তাহলে আমি মনে খুব কষ্ট পাবো। তুমি কি চাও না আমি তোমার বন্ধু হই? ডিম্বু চমকে ওঠে। সে যা ভাবছে মেয়েটা কি সেটা বুঝতে পারছে? পরক্ষণেই ভাবে, না না না, মেয়েটি হয়তো এমনি বললো কথাটা। ডিম্বু মনে মনে স্থির করে সে কাউকে কিছু বলবে না।
এরকম একটা মেয়ের সঙ্গে বন্ধুত্ব করার সৌভাগ্য কতজনের হয়। সত্যি বলতে কি, ডিম্ব আজ পর্যন্ত এত সুন্দর মেয়ের সংস্পর্শে আসেনি। তাই সে বলে ওঠে, না না, তুমি কিছু ভেবো না, আমি কাউকে কিছু বলবো না। মেয়েটি বলে, বাহ, তুমি তো খুব ভালো ছেলে। কই দেখি, এবার তোমার পাটা একটু দেখি। ডিম্ব এর আগে কখনো সোফায় বসেনি, তাই বসার সঙ্গে সঙ্গে তার মনে হয় যে কি সুন্দর নরম গতি, যেন সোফা নয়, সে তার মায়ের কোলে বসে আছে। ডিম্বর সম্বিত পেয়ে একটি কোমল স্পর্শে মেয়েটি ডিম্বর পাটা কোলে তুলে নিয়েছে। তারপর পাশের ছোট টেবিলের ওপর রাখা একটা পাত্র থেকে কি একটা তরল পদার্থ পায় মাখিয়ে দেয়। পদার্থটার গন্ধটা কিন্তু দারুণ। এত সুন্দর গন্ধ ডিম্ব আগে কখনো অনুভব করেনি। কেমন একটা মাদকতা আছে গন্ধটার মধ্যে। তাছাড়া এই প্রথম ডিম্ব তার বয়সী কোনো মেয়ের স্পর্শের। গ্রামের কনকের সাথে অনেক কথা হয়েছে, ছোট থেকে খেলেছে, কিন্তু এত আন্তরিকতার সাথে কেউ কাউকে কখনো স্পর্শ করেনি। তাই ডিম্ব শরীরের মধ্যেও কেমন একটা চঞ্চল ভাব জেগে উঠল। সে এক দৃষ্টে মেয়েটির দিকে তাকিয়ে রইল। কি সুন্দর নাক, কেমন টানা টানা হরিণের মতো চোখ, গোলাপি রঙের পাতলা এক জোড়া ঠোঁট, সব যেন তুলি দিয়ে আঁকা। মেয়েটির সৌন্দর্য রস ডিম্ব এক মনে পান করে চলল। ডিম্ব আড়ষ্ট কণ্ঠে জিজ্ঞেস করল, তোমার নাম কি? এখানে কে কে থাকে? তোমাকে আগে তো কখনো দেখিনি। মেয়েটি একবার মুখ তুলে ডিম্বর দিকে তাকায়। কি দৃষ্টি, নেশা ধরে যায়। ডিম্বর মাথাটা কেমন ঝিম ঝিম করে ওঠে, ঘুম ঘুম পেয়ে যায়। চোখ বন্ধ হওয়ার আগে সে শুধু শুনতে পায়, আমার নাম তৃষা। চোখ খুলে দেখে ডিম্ব তার ঘরের বিছানায় শুয়ে আছে। পাশে মা বসে আছে, চোখে জল। পায়ের কাছে বাবা দাঁড়িয়ে আছে আর হারু কবিরাজের সাথে কথা বলছে। বাবা বলল, কবিরাজ বলল, আরে না না, কেটে গিয়ে অনেকটা রক্ত বেরিয়ে গেছে বলে হয়তো দুর্বল হয়ে গেছে, তাই অজ্ঞান হয়ে গেছিল। ওকে গরম দুধ খাওয়াও। তারপর দুজনে বেরিয়ে গেল। মা এতক্ষণ চুপ করে শুনছিল, এবার বলে উঠল, এখন কেমন আছিস কুকুল? কি কষ্ট হচ্ছে তোর বাবা? ডিম্বু শুধু বলল, মা আমি ঠিক আছি। সে মুখে এই কথা বলল বটে, কিন্তু মনে মনে ভাবতে লাগলো সে তো তৃষ্ণার সাথে ছিল। হঠাৎ ঘুম ঘুম পেল, অজ্ঞান আবার কখন হলো? তাছাড়া ডিম্বু এটাও টের পেল যে তার শরীর সত্যি খুব দুর্বল লাগছে। উঠে বসবার ক্ষমতাও পাচ্ছে না, গায়ে জ্বর, মাথাটাও বেশ ভারী লাগছে। এত কিছুর মধ্যেও তার তৃষ্ণার কথা মনে পড়ল। ডিম্ব ভাবল, কাল আবার গেলে কি তার দেখা পাবো? এইসব ভাবতে ভাবতে সে আবার ঘুমিয়ে পড়ল। রাতে সে এক অদ্ভুত স্বপ্ন দেখল। তৃষ্ণা ডিম্বর সাথে দেখা করার জন্য তার বাড়ি এসেছে। তার বিছানার জানালাটার বাইরে দাঁড়িয়ে আছে, দু হাত বাড়িয়ে। তৃষ্ণার চোখে জল, কিন্তু ডিম্ব এত দুর্বল যে উঠে যেতে পারছে না। ঠিক সেই সময় বাড়ির ভিতর থেকে কে একটা ডিম্ব নাম ধরে ডাকলো।
তৃষ্ণা একটা লাল রঙের নাম না জানা ফুল জানালার বাইরে রেখে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ডিম্ব, এই ডিম্ব, ডিম্ব। ঘন ঘন ডাক আর মৃদু ধাক্কাতে ঘুমটা ভেঙে গেল। ডিম্ব চোখ খুলে দেখল সামনে কনক দাঁড়িয়ে আছে। কনক আবেগ মিশ্রিত স্বরে বলল, এখন কেমন আছিস? ডিম্ব উঠে বসল। গায়ে এখনো জ্বর জ্বর ভাব আছে। বলল, যা তো, মেলা বিরক্ত করিস না, আমি ভালো আছি। তারপর হঠাৎ ডিম্বুর কত সন্ধ্যার কথা মনে পড়ে গেল। তাকে জানতে হবে যে কত সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল। তাই সে একটু নরম হয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে কনক, কাল সন্ধ্যায় আমার কি হয়েছিল রে জানিস তুই? আমাকে বাড়ি আনলো কে? কনক এক পলক চুপ করে রইল। তারপর বলল, কাল যখন সন্ধে নেমে এলো তখনও তুই ফিরিসনি দেখে কাকিমা খুব চিন্তা করছিলেন। তারপর বৃষ্টি কমে যেতে যখন সবাই ফিরে এলো, শুধু তুই এলি না। তখন কাকিমা আরও দুশ্চিন্তা করতে লাগলো। আমি শিবুর থেকে শুনলাম যে তোর নাকি পা কেটে গেছে, তাই নাকি তুই অনেক আগেই মাঠ থেকে চলে এসেছিস। কিন্তু যখন দেখলাম 9টা বেজে গেল তাও তুই ফিরলি না, তখন আমরা সবাই তোকে খুঁজতে বেরোলাম। খুঁজতে খুঁজতে রতন বলল, হয়তো বৃষ্টির হাত থেকে বাঁচতে তুই শ্মশান বাড়িতে আশ্রয় নিয়েছিস। একবার ওইখানটাও খুঁজে দেখতে তখন সবাই দল বেঁধে শ্মশান বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে গিয়ে দেখি তুই বাড়ির বারান্দায় অচৈতন্য অবস্থায় পড়ে আছিস। সারা শরীর ভিজে, গা জ্বরে পুড়ে যাচ্ছে। তারপর আমরা সবাই মিলে তোকে ধরাধরি করে বাড়ি নিয়ে আসি। ডিম্ব বলল, আচ্ছা, সেখানে আর কাউকে দেখিসনি? কনক অবাক হয়ে বলল, না, কেউ ছিল না। কেন, তোর সঙ্গে কি কেউ ছিল? ডিম্ব কি একটা বলতে গিয়েও ছিপে গেল। তারপর ধীরে ধীরে বারান্দায় এলো। দিনের আলোয় পায়ের ক্ষত স্থানটা দেখল। সত্যি অনেকটা কেটেছে। রক্তটা শুকিয়ে জমাট বেঁধে আছে। একটা লম্বা রেখা পড়েছে। নিমের দাঁতন দিয়ে দাঁত মাজা তার ছোটবেলার অভ্যেস। সেই অভ্যেস মতো দাঁত মাজতে মাজতে সে বাড়ির পিছন দিকে গেল। কি মনে হতে সে একবার জানালার কাছে যেতেই দেখতে পেল সেখানে পড়ে আছে একটা নাম না জানা শুকনো ফুল, যার রং ছিল লাল। সেটা এখনো বেশ বোঝা যাচ্ছে। ডিম্ব চমকে উঠল। তার মনে পড়ে গেল গত রাত্রে দেখার স্বপ্নের কথা। তবে কি সত্যি তৃষ্ণা তার সঙ্গে দেখা করতে এসেছিল? ডিম্ব বেশ বুঝতে পারল একদিনের আলাপেই সেই তৃষ্ণার প্রতি বেশ দুর্বল হয়ে পড়েছে। মনে মনে তাকে ভালোবেসে ফেলেছে। সেই টানেই দুপুরে খাবার দাবার পর যখন সবাই ঘুমিয়ে পড়ল, তখন ডিম্ব লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কারণ সে এখন তৃষ্ণার সঙ্গ চায়। তৃষ্ণাকে দেখার জন্য তার মন সত্যি তৃষ্ণিত। ডিম্ব যখন শ্মশান বাড়ির সামনে এসে পৌঁছল, তখন ভর দুপুর। আশেপাশে জনমানব নেই। বাড়ির বাইরে দাঁড়িয়ে ডিম্ব তৃষ্ণার নাম ধরে ডাকল, তৃষ্ণা, তৃষ্ণা। কোনো সাড়া নেই। শুধু সামনের একটা মরা গাছের ডাল থেকে একটা কাক ডেকে উঠল। ডিম্ব কিছুক্ষণ অপেক্ষা করল। তারপর সদর দরজায় গিয়ে টোকা দিল। ভেতর থেকে কোনো সাড়া এলো না। ডিম্ব আরও একবার শেষ চেষ্টা করলো। তৃষ্ণা, তুমি আছো? আমি গোকুল, তোমার সাথে দেখা করতে এসেছি। আমি কাউকে কিছু বলিনি তোমার ব্যাপারে, একবার দেখা করো আমার সাথে। ডিম্ব এতগুলো কথা বলল, কিন্তু তার বদলে কোনো উত্তর পেল না। মনটা খারাপ হয়ে গেল। ঠিক এই সময় মরা গাছের ডালে বসে থাকা কাকটা
তার মাথার উপর একটা চক্কর কেটে বাড়ির পিছনে অদৃশ্য হল। ডিম্ব তখন একটা দীর্ঘশ্বাস ফেলে সবে সিঁড়ি দিয়ে নামতে গেছে, এমন সময় বাড়ির ভিতর থেকে ক্ষীণ কিন্তু স্পষ্ট ভেসে এলো তৃষ্ণার কণ্ঠস্বর। ডিম্ব শুনতে পেল, এখন দেখা করতে পারবো না, তুমি ফিরে যাও, আমি রাতে তোমাদের বাগানে দেখা করব, এখন চলে যাও। ডিম্ব ভাবল নিশ্চয়ই এখন বাড়িতে তৃষ্ণার বাবা মা আছে, তাই হয়তো দেখা করতে চাইছে না। তার চেয়ে তৃষ্ণা যখন নিচে আসবে বলেছে সেই ভালো। মনে বেশ খানিকটা ফুর্তি নিয়ে ডিম্ব বাড়ি ফিরে গেল। সন্ধ্যার সময় রতন, সুশি, শিবু একে একে সকলে দেখা করতে এলো, কিন্তু রোজ দিনের মতো তারা ডিম্বুর সঙ্গ পেল না। 10টা কথা বললে তবে একটা কথার উত্তর দিচ্ছে ডিম্ব, কেমন যেন অন্য মনস্ক ভাব। তাই আস্তে আস্তে সকলে আবার চলে গেল। কিছুক্ষণ পর দেখা করতে এলো কনক। সে এসে বলল, এই তোর হাতটা একবার দে তো। ডিম্ব বলল, কেন, কি দরকার? দরকার আছে, দে না। ডিম্ব তর্ক না করে তার ডান হাতটা বাড়িয়ে দিল। কনক তখন ডিম্বর হাতে একটা তাবিজ বেঁধে দিল আর বলল, এটা একদম খুলবি না। ডিম্ব অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? কনক বলল, উদয়পুরের জটা বাবার কাছ থেকে এনেছি, তিনি বললেন 3 সপ্তাহ পড়ে থাকতে সব ঠিক হয়ে যাবে। ডিম্ব বিরক্ত হয়ে বলল, কনক, আমার পা কেটে গেছে, এখানে ডাক্তার বা বৈদ্য দরকার, জটা বাবার না। মুখে এই কথা বলল, তাবিজটা কিন্তু খুলল না, কারণ সে ছোট থেকেই জটা বাবার অসাধারণ ক্ষমতার কথা শুনে আসছে। আশেপাশের 5টা গ্রামের লোক তাকে খুব শ্রদ্ধা করে। তন্ত্রশাস্ত্রে তিনি একজন সিদ্ধ পুরুষ। বহু মানুষ উপকৃত হয়েছে তার থেকে, কিন্তু পরিবর্তে তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। কনক চলে গেল। তারপর ডিম্ব আবার তৃষ্ণার কথা ভাবতে শুরু করলো আর ছটফট করতে লাগলো। রাতে খাওয়ার পর ডিম্ব রোজ দরজা ভেতর থেকে বন্ধ করে শোয়, কিন্তু আজ দরজা ভেজিয়ে রাখল, কারণ সে জানে রোজ রাতে তৃষ্ণা বাগানে এলে সে যখন বাইরে যাবে তখন এই হতচ্ছাড়া দরজায় যেন আওয়াজ না হয়। তাই এই সাবধানতা। সকলে একে একে ঘুমিয়ে পড়ল। আশেপাশের বাড়ির হ্যারিকেনের আলো নিভে গেল। রাত গভীর হলো। শুধু জেগে রইল ডিম্ব। জানালার পাশে ঠায় বসে রইল। চারিদিক নিস্তব্ধ। এক টানা ঝিঝি ঢাকছে। কোথাও একটা নাম না জানা রাত পাখি ডেকে উঠল। একটা পেঁচা কর্কশ গলায় ডাক ছেড়ে সামনের আম গাছটার উপর দিয়ে উড়ে গেল। ডিম্ব এক সময় বসে বসে ঘুমিয়ে পড়ল। তার মনে হলো হয়তো চুপি সারে তৃষ্ণা এসেছে তার সাথে দেখা করতে। ডিম্ব আস্তে করে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে গেল। তারপর সোজা পুকুর পাড়ে চলে গেল। পুকুর পাড়ে তখন আধো অন্ধকার। সে আলোতেই ডিম্ব দেখল, হ্যাঁ, তৃষ্ণা সত্যি এসেছে, কিন্তু সে কাছে আসতে পারছে না। তাদের পুকুর পাড়ে দাঁড়িয়ে করুণ সুরে বলছে, গোকুল, তুমি ওই তাবিজটা খুলে দাও, ওটা আমাকে কাছে দিতে বাধা দিচ্ছে। ওটা তোমাকে পড়ানো হয়েছে যাতে তুমি আমাকে ভুলে যাও। খুলে দাও গোকুল, খুলে দাও। কথাটা শুনে ডিম্বর মাথায় রক্ত উঠে গেল। সে এক টানে ছিঁড়ে ফেলল তাবিজটা, তারপর ছুঁড়ে ফেলে দিল পুকুরের জলে। তখন তৃষ্ণা আস্তে আস্তে এগিয়ে আসলো ডিম্বর দিকে। তারপর তাকে জড়িয়ে ধরল। ডিম্বর শরীরের ভিতরে কিসের যেন আগুন জ্বলে উঠল। সে আরো শক্ত হাতে চেপে ধরল তৃষ্ণাকে। তৃষ্ণা বলল, তোমার পায়ের ব্যথাটা কেমন আছে গো?
ডিম্বু বলল, ব্যথা মোটামুটি আছে, কিন্তু এখন তোমায় কাছে পেয়ে আমার সব ব্যথাই কমে গেছে। তৃষ্ণা লজ্জা পেয়ে গেল, চোখ নামিয়ে নিল মাটির দিকে, তারপর মুচকি হেসে বলল, কই দেখি তোমার পাটা। ডিম্বুকে পুকুর পাড়ে বসিয়ে তৃষ্ণা তার পাটা নিজের কোলের উপর রাখল। ডিম্বুর শরীরটা আবার রোমাঞ্চিত হয়ে উঠল। এবার তৃষ্ণা আধো অন্ধকারের মধ্যেই ডিম্বুর ক্ষত স্থানটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তৃষ্ণার মুখটা যেন একবার ঝিলিক খেয়ে জ্বলে উঠেই আবার নিভে গেল, কিন্তু ডিম্বু সেটা লক্ষ্য করল না। হঠাৎ তৃষ্ণা ডিম্বুর ক্ষতস্থানে একটা মৃদু চুম্বন দিয়ে লজ্জিত কণ্ঠে বলল, এখন কেমন লাগছে বলো? ডিম্বুর শরীরটা কেঁপে উঠল, একটা অজানা আবেগে চোখ বন্ধ করে ফেলল। তারপর বলল, খুব ভালো লাগছে তৃষ্ণা, খুব ভালো। তৃষ্ণা আবার নিজের মুখটা আস্তে আস্তে ডিম্বুর ক্ষতস্থানের দিকে এগিয়ে নিয়ে যায়। তারপর নরম ঠোঁট আবারও স্পর্শ করে ডিম্বুর শরীর। তারপর ডিম্বুর চোখ ঝাপসা হয়ে যায়, সব অন্ধকার হয়ে যায়। অনেক ভোরে ওঠা ডিম্বুর মায়ের বহু দিনের অভ্যেস। সংসারের অনেক কাজ থাকে, উঠোন ঝাড় দেওয়া, গরুর দুধ দোয়ানো, মুরগির ডিম সংগ্রহ, স্নান সেরে পুজো করে তারপর রান্না চাপানো। বেশ কিছু কাজ সেরে ডিম্বুর মা স্নানের উদ্দেশ্যে পুকুর ঘাটে গিয়ে ডিম্বুকে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। দেখে তিনি গলা ফাটিয়ে চিৎকার করে ওঠেন, কে কোথায় আছো গো? আমার ছেলেটার কি হয়ে গেল গো? ও গোকুলের বাবা, সে কি রেশো গো? চিৎকার শুনে আশেপাশে বাড়ির লোকজন জড়ো হয়। ছুটে আসে ডিম্বুর বাবাও। ডিম্বুর দেহটা চিত হয়ে পড়ে আছে পুকুর পাড়ে, সারা শরীর ফ্যাকাশে, পায়ের তলার দিকের মাটিতে কিছুটা রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। সকলে ধরাধরি করে ডিম্বুকে ঘরে নিয়ে আসে। ডিম্বুর বাবা দ্রুত বেরিয়ে পড়ে হারু কবিরাজের খোঁজে। ডিম্বুর মা এক নাগাড়ে কেঁদে চলল, আমার ছেলেটার কি হলো গো? হে ঈশ্বর, রক্ষা করো। পাড়া প্রতিবেশীরা জমাট বেঁধে চটলা করতে থাকলো। তাদের মাঝে কনকও ছিল। এবার সে গিয়ে এসে বলল, কাকিমা, কাল আমি ডিম্বুকে একটা তাবিজ দিয়েছিলাম, সেটা কোথায়? ডিম্বুর মা সবিস্ময়ে প্রশ্ন করে, তাবিজ? কিসের তাবিজ? কনক বলে, জটা বাবার কাছ থেকে এনেছিলাম। উনি আসনে বসে বলেছিলেন 3 দিনের মধ্যে ওর ঘোরতর বিপদ আসছে, সামনের অমাবস্যা পর্যন্ত পড়ে থাকতে। কিন্তু বহু খুঁজে জটা বাবার তাবিজটা পাওয়া গেল না। কনকের মনে কেমন খটকা লাগলো। ততক্ষণে ডিম্বুর জ্ঞান ফিরেছে। চোখের পাতা তীর তীর করে কাঁপছে। এক রাতের মধ্যেই তার চেহারা যেন অর্ধেক হয়ে গেছে। সে অসংলগ্ন হয়ে বলে ওঠে, তৃষ্ণা, তৃষ্ণা তুমি কোথায়? তৃষ্ণা, আমি এসেছি। তৃষ্ণা, তুমি কোথায়? তৃষ্ণা, তৃষ্ণা। কথাগুলো কানে যেতেই ডিম্বুর মা গর্জন করে ওঠে, তৃষ্ণা কে? তোমরা কি কেউ জানো কে তৃষ্ণা? কিন্তু কারুর কাছে মনোভূত উত্তর পাওয়া গেল না। ততক্ষণে ডিম্বুর বাবা হারু কবিরাজকে নিয়ে ঘরে প্রবেশ করছে। হারু কবিরাজ ডিম্বুকে পরীক্ষা করেই চমকে উঠে বলে, কি কাণ্ড, কি কাণ্ড! গতকাল তো ভালোই দেখে গেলাম, একদিনে এমন হয় কি করে? ওর শরীরে রক্তের পরিমাণ যথেষ্ট কমে গেছে যে। ওকে যদি বাঁচাতে চাও শিগগির কুলেখাড়া পাতার রস খাওয়াও, তবে নতুন রক্ত তৈরি হবে।
শুনে ডিম্বর মা আরো হাউমাউ করে কেঁদে ওঠে। ওরে আমার মানিক রে, এ আমার কি সর্বনাশ হলো রে। কনক এতক্ষণ দাঁড়িয়ে সব শুনল, তারপর ছুটে বেরিয়ে গেল জটা বাবার উদ্দেশ্যে। একটু পরে সবাই একে একে চলে গেল। যত বেলা বাড়ল ডিম্বর শরীর তত খারাপ হতে থাকলো। এখন তার এমন অবস্থা, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে, কিন্তু তাও তার মুখে একটাই কথা, কেউ 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 তৃষ্ণাকে এনে দাও, আমি কথা বলবো, ও খুব ভালো মেয়ে। সেদিন শত চেষ্টা করেও ডিম্বকে বিছানা থেকে উঠতে পারল না। সারাদিন জ্বরের করে ভুল হয়ে গেল। তৃষ্ণাকে খুঁজতে থাকলো, কিন্তু কেউ লক্ষ্য করল না। পুকুর ঘাটে আম গাছে একটা কাক বসে সামনে ডিম্বকেই লক্ষ্য করছে, আর এটাও লক্ষ্য করলো না যে ডিম্বর শুকনো ক্ষত স্থান আবার কাঁচা হয়ে গিয়েছে। রাত গভীর হলো, সকলে খাওয়া দাওয়া সেরে যে যার ঘরে শুয়ে পড়ল। কনক আরেকটা তাবিজ এনে ডিম্বকে পরিয়ে দিয়েছে সন্ধেবেলাতে। আজ কনকের চোখে ঘুম নেই। একটা বিশ্রী দুশ্চিন্তায় তার মন বিষণ্ণ হয়ে আছে। আর যখন সে জটা বাবাকে সব ঘটনা বলেছিল, তখন সব শুনে বাবা বলেছিলেন, বহুদিনের পিপাসু দৃষ্টি পড়েছে, প্রাণ বিপন্ন হতে পারে, শুধু গাত্রবন্ধন তাবিজে কাজ হবে না, ডিম্বর দরকার মহামৃত্যুঞ্জয় তাবিজ। তারপর জটা বাবা একটি কঠিন অশ্রুতপূর্ব মন্ত্র পাঠের মাধ্যমে হোমে আহুতি দিয়েছিলেন। তারপর তার ভস্য দিয়ে আর একটি তাবিজ বানিয়ে কনককে দিয়ে বলেছিলেন, এই নে, এটা নিয়ে যা, পড়িয়ে দিবি, সব বিপদ কেটে যাবে। কনক সভয়ে বলেছিল, বাবা, যদি বিপদ হয় খুব, তখন কি করব? আপনার কাছে আসতেও তো অনেকটা সময় চলে যাবে। জটা বাবা বললেন, যদি খুব বেশি বিপদ হয় তাহলে আমি তার ইঙ্গিত আগে থেকেই পাবো, তখন আমি আবার আরেকটা বিশেষ ক্রিয়ায় বসব। সেই মুহূর্তে তোর যা কিছু অশুভ বলে মনে হবে, আগে এই তাবিজ দিয়ে আঘাত করবে। মনে রাখিস, এই জগতের এমন কোনো অশুভ শক্তি নেই এই তাবিজকে উপেক্ষা করতে পারে। তারপর কনক জটা বাবাকে প্রণাম করে ফিরে এসেছিল। রাত তখন 2টো। ডিম্বর ঘুমটা ভেঙে গেল। সে শুনতে পেল কেউ তাকে ডাকছে বাইরে থেকে। গোকুল, আমি এসেছি গোকুল, আমার কাছে এসো। এখন তার শরীর অনেকটা সুস্থ বোধ করছে। সে ছট করে উঠে বাড়ির বাইরে চলে গেল। ডাকটা এখনো আসছে এক টানা, এক সুরিয়ে। গোকুল, আমার কাছে এসো। ডিম্ব বারান্দা পেরিয়ে উঠোনে নামলো। তারপর টলতে টলতে পুকুর পাড়ে গিয়ে উপস্থিত হলো। রাত বিরেতে কোনো দরকার হলে সাহায্যের জন্য ডিম্বর মা আর কনক বারান্দায় শুয়েছিল। তারা কেউ বুঝতেও পারল না যে ঘরের মানুষটা বাইরে বেরিয়ে গেল। তারা তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ডিম্ব খেয়াল করল না যে বারান্দায় 2জন মানুষ শুয়ে আছে। সে তখন মন্ত্রমুগ্ধের মতো এগিয়ে চলেছে। পুকুর পাড়ে পৌঁছে আবছা অন্ধকারে সে দেখতে পেল তৃষ্ণা দাঁড়িয়ে আছে। ডিম্বর মুখ দ্রুত কয়েক পা এগিয়ে গেল, কিন্তু তৃষ্ণাও দ্রুত কয়েক পা পিছিয়ে গেল। ডিম্ব হতবাক হয়ে জিজ্ঞেস করল, কি হলো তৃষ্ণা? তুমি তুমি এরকম দূরে সরে যাচ্ছ কেন? তৃষ্ণা কাতর কণ্ঠে বলল, গোকুল, তুমি আমার সেই তাবিজটা পড়েছ? ওটা আমাকে কাছে যেতে বাধা দেয়। তুমি ওটা খুলে দাও, না হলে আমাকে পাবে না।
ডিম্ব তখন তৃষ্ণাকে কাছে পাওয়ার জন্য মরিয়া। তার জন্য সে সব কিছু করতে পারে। তৃষ্ণা তার প্রথম ভালোবাসা, তাকে কি হারানো যায়? একটানে ছিঁড়ে ফেলে তাবিজটা, ছুঁড়ে ফেলে পিছনের দিকে। তারপর সব এগিয়ে গিয়ে এলো তৃষ্ণার দিকে। তৃষ্ণাও ছুটে আসে ডিম্বর দিকে। দুজনে দুজনকে জড়িয়ে ধরে। ডিম্বর শরীর তখন থর থর করে কাঁপছে। সে তার কাঁধে তৃষ্ণার উষ্ণ নিঃশ্বাস অনুভব করছে। তৃষ্ণার ঘন কালো চুল ডিম্বর মুখে এলোমেলো ছড়িয়ে আছে। তৃষ্ণার শরীরের গন্ধ ডিম্বকে যেন নেশা ধরিয়ে দিচ্ছে। সত্যি কি নরম শরীর তৃষ্ণার, আর কোমল মোলায়েম ত্বক, যেন নরম তুলো। হঠাৎ আধো অন্ধকারে ডিম্ব চোখের সামনে দেখতে পেল তৃষ্ণার শরীরটা বড় বড় কালো পালকে ঢেকে যাচ্ছে। ভেজা ভেজা পালক আর বিশ্রী গন্ধে তার দম আটকে এলো। সে দেখল যে রূপবতী যৌবনা চঞ্চল মেয়েটিকে সে ভালোবেসেছে, তার পরিবর্তে সামনে দাঁড়িয়ে আছে একটি ভীষণ দর্শন অদ্ভুত প্রাণী। তার মুখটা মানুষের হলেও বাকি শরীরটা কোনো বিশাল আকৃতি পাখি জাতীয়। কুচকুচে কালো পালক দিয়ে ঢাকা গোটা শরীরটা, যে মুখে দর্শনের জন্য ডিম্বর মন ব্যাকুল হয়ে থাকতো। আর সে মুখের কি ভীষণ রূপ! চোখ দিয়ে যেন আগুনের ভাঁটা ঠিকরে বেরোচ্ছে, আর পাতলা সেই ঠোঁটের দুপাশে দুটো তীক্ষ্ণ ধারালো দাঁত। পরক্ষণে মূর্তিটা সজোরে কামড়ে ধরল ডিম্বর গলা। অসহ্য যন্ত্রণায় ডিম্ব আর্তনাদ করে জ্ঞান হারায়। ওদিকে ডিম্বর চিৎকারের শব্দ রাতের নিস্তব্ধতাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। ঘুম ভেঙে যায় কনক আর ডিম্বর মা বাবার। ঘুম ভেঙে যায় আশেপাশে বাড়ির লোকেদের। তারা তখন সবাই হ্যারিকেন লণ্ঠন নিয়ে অনুসন্ধানে বেরোয়। কনক বলে ওঠে, কাকিমা, ডিম্ব ঘরে নেই, ওর নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। ডিম্বর মা কোকিয়ে ওঠে, হে ঠাকুর, রক্ষা করো ঠাকুর, আমার সন্তানকে ফিরিয়ে দাও। কনক বলল, আওয়াজটা মনে হলো পুকুর পাড় থেকে এসেছে। বলে সব এগিয়ে ছুটে যায় পুকুর পাড়ের দিকে। কিছুটা যেতেই ঘাস জমিতে তার পায়ে কি একটা যেন ঠেকে। আধো অন্ধকারে সেটা তুলে নেয় এবং দেখেই চিনতে পারে জিনিসটা আর কিছুই না, জটা বাবার তাবিজ। কনকের বুকটা অজানা এক আশঙ্কায় কেঁপে ওঠে। মনে মনে সে জটা বাবার নাম স্মরণ করে। পর মুহূর্তেই মন শক্ত করে তীর বেগে ছুটে যায় পুকুর পাড়ে। আর সেখানে পৌঁছে দেখে এক বিশাল আকৃতির প্রাণী একটা মানুষের দেহে মুখ গুজে বসে আছে। ততক্ষণে বাকি মানুষজনও সেখানে এসে উপস্থিত হয়েছে। হ্যারিকেন আর লণ্ঠনের আলোয় অন্ধকার কেটে গেছে। তখন সবাই দেখে একটা কালো পালকে পরিপূর্ণ বিশাল জাতীয় প্রাণী, কিন্তু তার মুখটা মানুষের। সেই ডিম্বর গলা কামড়ে ধরে আছে। ডিম্বর গলা থেকে রক্তের ধারা ছুঁয়ে পড়েছে ঘাসে। এবার প্রাণীটা ডিম্বকে ছেড়ে মুখ তুলে দাঁড়ায়। এক পলক সবাইকে দেখে আর সুবিশাল দুটো ডানা মেলে আকাশের দিকে মুখ তুলে একটা কর্ণবেদী ডাক ছাড়ে। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ প্রকৃতির রূপ বদল হয়। কোথা থেকে ধেয়ে আসে দুরন্ত ঝোড়ো হাওয়া, আর রাতের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে দেয় এক ঝাঁক কাকের কাঁ কাঁ শব্দ। সবাই ভয়ে যে যার ইষ্ট নাম জপ করতে শুরু করে দেয়। কনক এতক্ষণ হতভম্ব হয়ে তাকিয়েছিল। হঠাৎ তার মনে পড়ে জটা বাবার বাণী। চরম সংকটের মুহূর্তে সেই অজ্ঞাত প্রাণীটার দিকে ছুঁড়ে দেয় জটা বাবার তাবিজ। পরক্ষণেই প্রাণীটা আরেকটা আর্ত চিৎকার করে ওঠে, কিন্তু সেই চিৎকারটা যন্ত্রণার। চিৎকারের শব্দেই মনে হয় কান ফেটে রক্ত বেরিয়ে আসবে। দেখতে দেখতে চোখের সামনে সেই প্রাণীটা একটু একটু করে ভস্ম হয়ে উবে যেতে থাকে। আর সেই সাথে
আকাশের কাকগুলো ছাই হয়ে ঝরে পড়তে থাকে। কিছুক্ষণ পরে পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেল, থেমে গেল প্রাকৃতিক দুর্যোগ, শান্ত হয় প্রকৃতি। তখন কনক ছুটে গিয়ে ডিম্বর মাথাটা নিচের কোলে রাখে। ডিম্ব তখন অচৈতন্য, মুখ দিয়ে ক্যাঁচলা বেরোচ্ছে আর গলা দিয়ে রক্তের স্রোত। সবাই থরাথরি করে ডিম্বকে ঘরে নিয়ে যায়। এরপর প্রায় সুস্থ হতে ডিম্বর প্রায় 1 মাস লাগে। এই 1 মাস কনক অক্লান্ত পরিশ্রম করে ডিম্বর জন্য। পুরোপুরি সুস্থ হওয়ার পর ডিম্বর মা বাবা আর বন্ধুরা তাকে সব কথা বলে যে কিভাবে ডিম্বকে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছে কনক। তৃষ্ণা নামের যে মেয়েটিকে ডিম্ব ভালোবেসেছিল সে একটা পিশাচিনী, মায়াজাল সৃষ্টি করে মানুষের কাছে টেনে তার রক্তপান করে তারা। সেই ভয়ঙ্কর প্রাণীটার ভস্য মাটি থেকে জড়ো করেই তার কিছুটা জটা বাবার কাছে নিয়ে গেছিল সবাই। আসনে বসে বাবা বলেছিলেন, প্রতি 100 বছর অন্তর এই পিশাচরা পাতাল থেকে উঠে আসে, তখন এদের হাতে সময় থাকে খুব কম। কাল অমাবস্যা তিথির প্রতি 3 দিন আগে প্রত্যহ যে রক্ত পান করতে হয়। এইরকমই একটি পিশাচিনী রূপসী মেয়ের ছদ্মবেশে তৃষ্ণা রূপে ফাঁদ পেতেছিল ডিম্বর উদ্দেশ্যে। ডিম্ব হতবাক ওই সব শুনে তার চোখে জল চলে আসে। সে বুঝতে পারে তার প্রথম ভালোবাসা শুধু সৌন্দর্যের প্রতি আকর্ষণ, মনের আকর্ষণ নয়, যে আকর্ষণ আছে কনকের তার প্রতি। সে বুঝতে পারে কনকের মনে না বলা কথা, খুঁজে পায় তার প্রকৃত ভালোবাসা। শেষ হলো আমাদের আজকের নিবেদন সুমন মিত্রের লেখা রক্ত তৃষ্ণা। গল্প পাঠে ও কথকের ভূমিকায় সায়ন্তন, ডিম্বের ভূমিকায় বাসব, শিবু শুভদীপ জানা, কনক দেবলীনা, মা ইন্দ্রাণী, বাবা ঋতদীপ, কবিরাজের ভূমিকায় সূর্যশঙ্কর, জটা বাবা রণবীর, তৃষ্ণা সোনিয়া। গল্পের সূত্রধার আমি মোনালিসা। পোস্টার সম্পাদনায় মুরালি, শব্দগ্রহণ ও সহপরিচালনায় শুভদীপ, সমগ্র পরিচালনায় স্বপ্নদীপ। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনেক সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের গল্পের খেলাঘর ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আপনাদের কাছে ফিরবো খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।